আমাদের আগে দেখতে হবে যে উপাত্ত যতগুলো আছে, ধরুন এখানে যতগুলো ৩২টা উপাত্ত আছে, এই ৩০টা উপাত্তের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত। অতএব শ্রেণীর সংখ্যা কত, পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যবধান। তাহলে ভাই পরিসরের মানটা কত। কিন্তু গ নাম্বার করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের ক নাম্বার সলভ করতে হবে, খ নাম্বার সলভ করতে হবে, দেন কিন্তু আমরা গ নাম্বারটা সলভ করবো। আই মিন ৬২-এর একটা গোল দাগ দেবো। তারপর আবার কত ইসলাম ভাই যদি একটু খেয়াল করি ৬৪, এটা একটা কি করবো ভাইয়া, উচ্চারণ নির্ণয় করতে হবে। এই সারণী থেকে আমাদের কি তৈরি করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে এই সারণী থেকে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ, সবাই কেমন আছো। আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ গণিতের ১৭ অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান। আজকে আমরা চেষ্টা করব পরিসংখ্যানের মাত্র একটা সৃজনশীল প্রশ্ন সলভ করে, বলতে পারো তোমার যত বোর্ড কোশ্চেন আছে, দেন এই পৃথিবীতে বলতে পারো যত সিকিউ কোশ্চেন আছে ওই পরিসংখ্যান থেকে, ইনশাল্লাহ তুমি এই একটা সিকিউ প্যাটার্ন সলভ করার পরে তুমি যে কোনো সিকিউ সলভ করতে পারবা। বলতে পারো তুমি যত দুর্বলই হও না কেন, তুমি যদি আজকের ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ যতগুলা পরিসংখ্যানের সিকিউ কোশ্চেন আছে বোর্ড কোশ্চেন থেকে শুরু করে, তোমার স্কুল থেকে শুরু করে বা ইন ফিউচারে তুমি যত পরীক্ষা দেবা, ইনশাআল্লাহ 100% তোমরা কমন পাবা। আর তুমি যদি দুর্বল স্টুডেন্ট হও, তাহলে এদিকে একটা জিনিস খেয়াল করো, দেখো আমরা লিখে রাখছি, তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, তুমি যদি জাস্ট ১ ২ ৩ এই সংখ্যাগুলোও বলতে পারো, তাহলেও তুমি আজকের ক্লাসটা 100% বুঝতে পারবা। আর তুমি যদি মেধাবী স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে ইনশাল্লাহ আজকের ক্লাসটা দেখার পর থেকে তুমি যে কোনো সহপাঠীদের বস থেকে প্রাইভেট পড়াইতে পারবা। সো আসো আমরা আদার্স আলোচনা না করে একদম সরাসরি মূল আলোচনায় চলে আসি। বারবার বলতেছি, আজকের এই একটা ক্লাস থেকে তুমি এই পৃথিবীর যত পরিসংখ্যান থেকে যত সিকিউ কোশ্চেন আছে সবগুলো সলভ করতে পারবা। শুধু তাই না, আমাদের যে সামনে পরীক্ষা বলো বা আমরা যে কোনো পরীক্ষায় এই পরিসংখ্যান থেকে কিন্তু ২টা সৃজনশীল প্রশ্ন থাকবে। ভাই কয়টা সৃজনশীল প্রশ্ন থাকবে, ২টা। ইনশাল্লাহ আজকের এই একটা ক্লাসে তুমি ২টা সিকিউ কোশ্চেনই 100% সলভ করতে পারবা। দেন পরীক্ষায় বলতে পারো তুমি 20 নাম্বার উঠাইতে পারবা শুধু এই সিকিউ কোশ্চেনে। দেন এখান থেকে তুমি ২-৩টা এমসিকিউ কমন পাবা আজকের ক্লাসে। দেন তুমি বলতে পারো একটা শর্ট কোশ্চেন কমন পাবা। তো স্বাভাবিকভাবে যদি বলি, আজকের ক্লাসটা তুমি ভালোভাবে মনোযোগ দিয়ে যদি করো, সেক্ষেত্রে তুমি ভাইয়া ১০০-র মধ্যে শুধু আজকের ক্লাসে যদি মনোযোগ দিয়ে করো, তাহলে 25 নাম্বার তুমি পাবা ইনশাল্লাহ। সো আসো আমরা একদম সরাসরি মূল আলোচনায় চলে যাই। তো ফার্স্ট অফ অল তোমাদের যদি একটা বিষয় ইন্ডিকেট করে বলি, সেটা হচ্ছে কি ভাই, দেখো পরিসংখ্যান থেকে কিন্তু আমাদের ২টা প্যাটার্নের সিকিউ কোশ্চেন আসে। আবার রিপিট করতেছি, পরিসংখ্যান থেকে কিন্তু আমাদের 2টা প্যাটার্নের সিকিউ কোশ্চেন আছে। এক নাম্বারটা হচ্ছে কি ভাইয়া, এক নাম্বারটা হচ্ছে শ্রেণীবদ্ধ। এক নাম্বারটা হচ্ছে শ্রেণীবদ্ধ সিকিউ কোশ্চেন আছে। শ্রেণীবদ্ধ বলতে কি, এই ধরুন যেরকম সারণী থাকে, কি থাকে ভাইয়া, সারণী দেওয়া থাকে, ওই সারণী থেকে কিন্তু আমাদের বলতে গেলে একটা সিকিউ কোশ্চেন আছে। আর একটা কি, অশ্রেণীবদ্ধ থেকে একটা সিকিউ কোশ্চেন আছে। আই মিন বিচ্ছিন্ন চলক থেকে, মানে ধরো যে দেখবা পরিসংখ্যানের উপর বিভিন্ন সংখ্যা যে আছে, ২৭, তারপরে তোমার ২৮, বা এরকম ধরনের যে লেখা আছে হয়তো 71, এরকম বিভিন্ন চলক থাকে, আই মিন বিভিন্ন সংখ্যা থাকে, উপাত্ত থাকে, সেগুলো থেকে কিন্তু আমাদের একটা সিকিউ কোশ্চেনের অ্যান্সার করা লাগে। সো তুমি আজকের ক্লাসটা জাস্ট কন্টিনিউ করো, ইনশাল্লাহ তোমার কিন্তু আর কোনো সমস্যা হবে না। সো চলো আমরা যদি প্রথম সিকিউটার দিকে একটু তাকাই, যদি একটু খেয়াল করি, দেখো এখানে সুন্দর করে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে কি লেখা আছে, ৩০ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষার গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এটা কি আছে ভাই, এটা কিন্তু অশ্রেণীবদ্ধভাবে আছে। কিভাবে আছে, অশ্রেণীবদ্ধভাবে আছে। এটাকে আমাদের কি করতে হবে, দেখো এখানে সুন্দর করে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, যে প্রদত্ত উপাত্ত থেকে পরিসর নির্ণয় করো, শ্রেণী ব্যবধান ৫ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, দেন এভরিথিং গ নাম্বার। যদি খেয়াল করো, এটার কিন্তু আরো অনেকগুলো সিরিয়াল আছে। দেখো এটা কিন্তু মোটামুটি বলতে পারো লাস্ট যে এটা দেখতেছো, প্রাপ্ত সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। সো আমরা যদি এই কয়েকটা কোশ্চেন জাস্ট এটার থেকে সলভ করতে পারি, বা এই সিকিউ থেকে যদি, বা এই উদ্দীপক থেকে যদি এই কটা কোশ্চেন সলভ করতে পারি, তোমার কিন্তু এই পৃথিবীর যত সিকিউ কোশ্চেন আছে এই টাইপ থেকে সবগুলো কিন্তু তুমি অ্যান্সার করতে পারবো। শুধু তাই না, এইখানে এমন ভাবে কোশ্চেনগুলো সাজানো হয়েছে, তুমি এইটা সলভ করার পরে এই যে সারণী থেকে যে সিকিউ গুলা, এই সারণী থেকে যে সিকিউ গুলো আছে, এগুলোও কিন্তু 100% সলভ করতে পারবা এই একটা সিকিউর মাধ্যমেই। কিভাবে সম্ভব, চলো আসো আমরা ক্লাসটা জাস্ট কি করি ভাইয়া, ক্লাসটা জাস্ট হচ্ছে কন্টিনিউ করি। তো আমরা যদি প্রথমে যদি একটু খেয়াল করি প্রথম কোশ্চেনের দিকে, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, আমি তোমাদের কিন্তু প্রতিটা কোশ্চেন সলভ করাবো, দেন ওই কোশ্চেনের মধ্যে, আবার বলতেছি, আমরা প্রতিটা কোশ্চেন সলভ করাবো, দেন ওই কোশ্চেনের মধ্যে তোমার যত ধরনের বেসিক আছে, আমরা চেষ্টা করবো ওই সলভের মাধ্যমে তোমাদের বেসিকটা সবকিছু বলতে পারো A to Z সব বেসিক দেওয়ার। যেমন আমরা লেখবো কি, ধরুন যদিও আছে কি প্রদত্ত উপাত্ত থেকে পরিসর নির্ণয় করো, আমরা চেষ্টা করবো এই পরিসরের যত বেসিক আছে অঙ্কের মধ্যে সবগুলো কমপ্লিট করার। দেন খ নাম্বার যখন সলভ করবো, ওই খ নম্বর অঙ্কের যতগুলো প্রবলেম আছে, যতগুলো বেসিক আছে, সবকিছু আমরা অঙ্কের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। সো আসো 1 সেকেন্ড ভিডিওটা কি করবা না ভাইয়া, স্কিপ করবা না।
সো প্রথমে যদি আমরা দেখি বলছে প্রদত্ত উপাত্ত থেকে পরিসর নির্ণয় করো। তো পরিসর নির্ণয় করতে গেলে ফার্স্ট আমাদের পরিসরের সূত্রটা জানতে হবে। তো পরিসরের সূত্র কি ভাইয়া? সুন্দর করে লিখতে পারি যে ভাইয়া পরিসর ইকুয়াল টু লেখা যায় সর্বোচ্চ সংখ্যা। কি ভাইয়া? সর্বোচ্চ সংখ্যা। পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা ভাই প্লাস হচ্ছে 1। তাহলে পরিসরের সূত্র কি ভাইয়া? পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এই যে আমাদের ক নাম্বার অঙ্ক সলভ করার জন্য আমাদের আগে দেখতে হবে যে উপাত্ত যতগুলো আছে, ধরুন এখানে যতগুলো 30টা উপাত্ত আছে, এই 30টা উপাত্তের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত? এই 30টা উপাত্তের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত? তাহলে দেখো একটু যদি খেয়াল করি, তাহলে আমাদের পরিসর নির্ণয় করতে প্রথম যে জিনিসটা ইন্ডিকেট করা লাগতেছে বা বোঝা লাগতেছে বা দেখা লাগতেছে সেটা হচ্ছে কি? দেখা যাচ্ছে যে দেখো ভাইয়া এখানে সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস হচ্ছে 1। সো আমাদের এট ফার্স্ট দেখতে হবে যে এই যে পরিসরটা দেখতে মানে অনেকগুলো উপাত্ত দেখতেছো, এই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো চলো আমরা একটু সমাধানের দিকে যাই। তাহলে ক নাম্বার যদি আমরা একটু সমাধান করি, যে ক নাম্বারটা সমাধান করবো আমরা। আচ্ছা, ক নাম্বার সমাধান। এখন সমাধানে এখন কি করবো আমরা জানি পরিসরের সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এখন আমরা খুঁজবো যে ভাই সর্বোচ্চ সংখ্যা এটার ভিতরে কোথায় আছে। একটু খেয়াল করে দেখি দেখো 88, এটা কি ভাইয়া? সর্বোচ্চ সংখ্যা। সো আমরা কিন্তু ভালো করে বুঝো ভাইয়া, তুমি এখানে যতগুলো সংখ্যা থাকবে তোমার প্রথম কাজ ওই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত এটা তোমার খুঁজে বের করতে হবে। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া? 88। তাহলে যদি একটু সুন্দরভাবে লিখি যে এখানে সর্বোচ্চ সংখ্যা কি দেওয়া আছে ভাই? এখানে সর্বোচ্চ সংখ্যা কত? 88। এবং দেখো তো সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। এখন আমাদের কি খুঁজে বের করতে হবে ভাইয়া? সর্বনিম্ন সংখ্যা খুঁজে বের করতে হবে। দেখো তো সর্বনিম্ন সংখ্যা কত? আমরা যদি একটু খুঁজি দেখো 61 আছে। দেখো তো 61 থেকে আর কোনো ছোট সংখ্যা আছে? আর কিন্তু কোনো ছোট সংখ্যা নাই। সো আমরা বলতে পারি সর্বোচ্চ সংখ্যা 88 এবং সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া? 61। অতএব তাহলে পরিসর সমান কি লিখতে পারি? অতএব পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস কি ভাইয়া? সর্বনিম্ন সংখ্যা। কি আছে ভাইয়া? সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস কত ভাইয়া? প্লাস কিন্তু 1। হয়তো সাইডে তোমাদের ডিসপ্লে দেখা নাও যাইতে পারে, তোমরা একটু লিখে নিও যে ভাই প্লাস কত? প্লাস কিন্তু হচ্ছে 1। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া? আমরা একটু মানটা বসাই দিই। কত? 88। তারপর আছে মাইনাস সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া? 61। প্লাস কত ভাই? প্লাস হচ্ছে 1। তাহলে এখন কত হচ্ছে? এটার থেকে আমরা কি করবো ভাইয়া? বিয়োগ দেবো। সো কত হবে ভাইয়া? হবে কিন্তু ধরে নাও 1 আছে, 8 হবে কত হইলে? সেক্ষেত্রে হচ্ছে 7। 6 8 হবে কত হইলে ভাইয়া? 2। কত? 27। প্লাস কত ভাইয়া? প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু কত ভাইয়া? 28। সো আমাদের ক নম্বরের অ্যান্সার কত বাড়াইলো ভাইয়া? ক নম্বরের অ্যান্সার কিন্তু ভাইয়া 28। এটাই কিন্তু কি ভাইয়া? এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো যে পরিসরটা কিভাবে নির্ণয় করতে হয়। শুধু এটার ক্ষেত্রে না, তোমার ইন ফিউচারে মানে তোমার যতগুলা বলতে গেলে এই টাইপের যত কোশ্চেন আছে সেগুলো থেকে যদি তোমার পরিসর নির্ণয় করতে বলে তাহলে সূত্র একটাই, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস হচ্ছে 1। সো তুমি সর্বোচ্চ সংখ্যা খুঁজে বের করবা, সর্বনিম্ন সংখ্যা খুঁজে বের করবা, দেন প্লাস যদি 1 দাও তাহলে যেটা হবে ওটাই আমাদের কি ভাইয়া? ওটাই অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা A to Z একদম কি ভাইয়া? একদম ক্লিয়ার। সো চলো আমরা খ নম্বর কোশ্চেনের দিকে যাই। খ নম্বর কোশ্চেন কি বলছে দেখো তো, শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। এখন শ্রেণীর সংখ্যার জন্য আমাদের আবার কি আছে ভাইয়া? সূত্র আছে। ভালো করে দেখো কি লেখা আছে? শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। তাহলে শ্রেণীর সংখ্যার সূত্রটা কি একটু যদি আমরা লিখে রাখি? শ্রেণীর সংখ্যার সূত্র কি ভাইয়া? শ্রেণীর সংখ্যার সূত্র হচ্ছে কি ভাইয়া? পরিসর ডিভাইডেড কি ভাইয়া? পরিসর ডিভাইডেড কি? শ্রেণী ব্যবধান। তাহলে আমাদের শ্রেণী সংখ্যার সূত্র কি? পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যবধান। তো আমরা একটু দেখে খেয়াল করি। তাহলে আমাদের লেখা আছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। তার মানে দেখো তো শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে গেলে তোমার প্রথমে কি নির্ণয় করতে হবে ভাইয়া? তোমার কিন্তু প্রথমে পরিসর নির্ণয় করতে হবে, যেটা কিন্তু অলরেডি ক নম্বরে আমরা কি করছি? সলভ করছি। সো আশা করি তোমাদের পরিসর নির্ণয় করার দেখান লাগতেছে না। সো আমরা যদি এটা একটু খ নম্বরে সমাধান করি কি ভাইয়া? খ নম্বর। তাহলে আমরা জাস্ট নাম্বারটা একটু চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে কি? সমাধান হচ্ছে কি ভাইয়া? খর। সমাধান হচ্ছে খর। এখন আমাদের শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? প্রথমে লাগবে ভাইয়া কি? পরিসর।
তারপরে কি লাগবে, তারপর লাগবে শ্রেণী ব্যবধান। তোমরা যদি একটু খেয়াল করে দেখো শ্রেণী ব্যবধান কিন্তু এই জায়গায় দেওয়া আছে কত ভাইয়া, শ্রেণী ব্যবধান হচ্ছে 5। তাহলে আমরা জাস্ট এই পর্যন্ত ভালো করে খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত যা আছে তাই করব। যদি খ নাম্বার অঙ্ক যদি কখনো আসে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলে, প্রথম তুমি কি করবা ভাইয়া, পরিসরটা নির্ণয় করবা। তাই মানে এখান থেকে এই পর্যন্ত যা আছে তুমি হুবহু তাই করবা। সেই পর্যন্ত আমরা করছি। তারপরে কি লাগবো, তারপরে লাগবো হচ্ছে ভাইয়া অতএব শ্রেণী ব্যবধান কত দেওয়া আছে, শ্রেণী ব্যবধান কত দেওয়া আছে ভাই, দেখো শ্রেণী ব্যবধান হচ্ছে 5। শ্রেণী ব্যবধান কত দেওয়া আছে 5, এটা 5 লেখা আছে বাংলাতে, ওটা কিন্তু 5 হবে। আচ্ছা সেটাই দেখেন শ্রেণী ব্যবধান কত দেওয়া আছে ভাই, শ্রেণী ব্যবধান হচ্ছে 5। যদি অনেক অঙ্ক দেখবা যে এখানে তোমার লেখা থাকে যে তুমি তোমার মনের মধ্যে একটা শ্রেণী ব্যবধান ধরে তুমি শ্রেণী সংখ্যা নির্ণয় করো, সেক্ষেত্রে তুমি এটা 5 ধরতে পারো, 10 ধরতে পারো, 6 ধরতে পারো, 7 ধরতে পারো, এটা কিন্তু তোমার মনের মতো করে তুমি ধরে নিতে পারো। আশা করি বুঝতে পারছো। কিন্তু তুমি ট্রাই করবা সবসময় সর্বদা 5 ধরে নেওয়ার, তাহলে তোমার অঙ্কটা একটু স্মুথ হয়, দেখতে সুন্দর লাগবে, মানে সবকিছু বলতে পারো একটা অ্যাডজাস্টমেন্ট কাজ করে। সো আমাদের যদি কখনো মনের মতো করে ধরে নিতে বলে তাহলে আমরা সর্বনিম্ন ভাবে কত ধর্ম ভাইয়া 5 ধর্ম, এবং একটা কাজ করবো যদি 5 যদি দেখি যে সংখ্যাগুলোর পার্থক্য অনেক কম মানে অনেক বেশি, সেক্ষেত্রে আমরা এখানে 10 ধরতে পারি। সো আবার রিপিট করতেছি ভাইয়া, তোমাদের শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে। এই একই জিনিস যদি এই শ্রেণী ব্যবধানের মান যদি দেওয়া না থাকে তখন কিন্তু তুমি মনের মতো করে ধরে নিতে পারো। সো আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। কিন্তু 90% তোমাদের এই শ্রেণী ব্যবধানটা কি থাকবে, দেওয়াই থাকবে। তো শ্রেণী ব্যবধান যদি তুমি নির্ণয় করবা, তো শ্রেণী ব্যবধানের সূত্র কি, শ্রেণী সংখ্যা যদি তুমি নির্ণয় করবা, তো শ্রেণীর সংখ্যার সূত্রটা কি ভাইয়া, পরিসর ডিভাইডেড বা কি ভাইয়া, শ্রেণী ব্যবধান। তাহলে পরিসরটা প্রথমে আমাদের বের করতে হবে, তো আমরা কিন্তু প্রথমে পরিসরটা বের করছি। তারপরে দেখো শ্রেণী ব্যবধান কত দেওয়া আছে, দেখো শ্রেণী ব্যবধান দেওয়া আছে হচ্ছে 5। অতএব কি লাগবো, তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি, অতএব আমরা জানি যে শ্রেণী সংখ্যা, অতএব শ্রেণী সংখ্যা এন্ড শ্রেণী সংখ্যা সূত্র কি ভাইয়া, পরিসর, পরিসর ডিভাইডেড কি ভাইয়া, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। এটা অতএব না দিয়ে তুমি যদি লেখো যে দেওয়া আছে তাও হবে, সমস্যা নাই। যারা ভাবতেছো ডাবল ডাবল অতএব পড়লো, দেওয়া আছে শ্রেণী ব্যবধান কত 5। অতএব শ্রেণী সংখ্যা কত, পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যবধান। তাহলে ভাই পরিসরের মানটা কত, পরিসরের মান দেখো 28, এবং শ্রেণী ব্যবধানের মান কত, শ্রেণী ব্যবধানের মান হচ্ছে ভাইয়া কত 5। তাহলে আমরা যদি একটু যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যেটা হয় 28 ভাগ হচ্ছে 5, অ্যান্সার আসে তোমার হচ্ছে ভাইয়া 5.6। কত হয় ভাইয়া, 5.6 হয়। আশা করি এই পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার। আবার বলতেছি শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো শ্রেণী সংখ্যা সূত্র কি, পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। তাহলে পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যবধান, পরিসরের মান কত 28, শ্রেণী ব্যবধান কত ধরতে বলছে 5, তাহলে কত 5 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয় ভাইয়া 5.6। কিন্তু এই জায়গাতে একটা কথা আছে, এই যে এটা কি বের করতে বলছে, শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা মিন কি বোঝাচ্ছে, যে এরকম ভাইয়া, এই যে এরকম যে সারণী থাকে না, এই সারণীর যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো বোঝাচ্ছে। কয়টা দেখো এখানে আছে, হচ্ছে 1টা 2টা 3টা। এখন কথা হচ্ছে এই যে সংখ্যাগুলো সারণীগুলো কখনো কি পয়েন্ট আকারে তৈরি করা যাবে, সম্ভব, কখনো কিন্তু পয়েন্ট আকারে তৈরি করা সম্ভব না। মানে তুমি ধরো না, তোমার বললো 5.5টা, তুমি মানে 5.6টা তুমি কি করো, সারণী তৈরি করো, তুমি কেমনি তৈরি করবা, তুমি যে এখানে তৈরি করো ভাই 1 2 3 4 5, আরে এইটুকু দিলাম 5 পয়েন্ট কি হয়ে গেল 6, এটা কি জীবনে সম্ভব না, এটাও কিন্তু একটা কি সারণী। সো স্বাভাবিকভাবে যদি বলি ভাইয়া এইখানে তার মানে কোনো এইখানের যে মানটা, শ্রেণী সংখ্যার মানটা, এটা কিন্তু কখনো পয়েন্ট আসতে পারবে না। তার মানে এটা কি আসতে হবে ভাই, এটা পূর্ণ সংখ্যা হইতে হবে। কি হইতে হবে ভাইয়া, পূর্ণ সংখ্যা। এখন তোমরা বলতে পারো ভাইয়া পূর্ণ সংখ্যাটা আবার কি, এই যে পূর্ণ সংখ্যাটা লিখলাম এটা তোমরা সাইডে লেখা লিখবে না, আমি জাস্ট বুঝানোর জন্য লিখতেছি যে ভাইয়া 5 পয়েন্ট আছে কত 5.6, কিন্তু 5.6 কি কখনো শ্রেণী সংখ্যা হইতে পারে, জীবনও না। শ্রেণী সংখ্যা হইতে গেলে কি হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে। পূর্ণ সংখ্যা মানে কি, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। ওইটার বিশ্লেষণ করতে গেলে, পূর্ণ সংখ্যার বিশ্লেষণ করতে গেলে আজকে দিন চলে যাবে। সো ওই দিকে আমি না যাই, সিম্পলি তোমাদের সিম্পল ভাবে বুঝাই। ধরো নাও যদি কখনো আমাদের অ্যান্সার আসে এরকম যে ধরো যে 4.6, তাহলে 4.6 আমাদের লেখা যাবে না। আমরা করবো কি ভাইয়া, 4.6 এর পরের সংখ্যাটা কত, পূর্ণ সংখ্যাটা কত, পূর্ণ সংখ্যা কত ভাইয়া, পূর্ণ সংখ্যা হচ্ছে 5। যদি তোমাদের কখনো আসে যে ধরো যে 5.6 আসছে, 5.6, তো তার পরের সংখ্যাটা কত, পয়েন্টের আগে যে সংখ্যাটা তাকে এক জাস্ট তার সাথে একটা আমরা কি করে দেব, যোগ করে দেবো। কারণ 5 এর পরের সংখ্যা কত 6, তাহলে এখানে লিখবো কত 6। ধরো না আছে এরকম যে 7.1, ভাই কত আছে 7.1, আচ্ছা পয়েন্টের আগের সংখ্যা কত 7, তার সাথে এক জাস্ট যোগ করে দেবো, তাহলে কত লিখবো ভাইয়া 8। আশা করি তোমরা মোটামুটি এই পর্যন্ত কি ভাইয়া, এই পর্যন্ত ক্লিয়ার। যদি কখনো এরকম আসে ভাই ধরো যে আছে যে 9 পয়েন্ট, কত আছে 9 পয়েন্ট, ধরো যে 3, তাহলে বলো তো কত হবে, তোমরা বুঝতেইছো যে পয়েন্টের আগের সংখ্যাটা একবার বাড়াই দেবো, তাহলে কত হবে ভাইয়া 10। তার মানে কি ভাইয়া এখানে 5.6 আছে,
আমাদের কি 5.6 হবে? কোনোদিনও কিন্তু 5.6 হবে না। তাহলে হবে কত ভাইয়া? হবে কিন্তু ভাইয়া হচ্ছে 6 হবে। মানে পয়েন্টের আগে যেটা আছে কত 5, তাহলে তুমি এক ঘর জাস্ট কি করে দিলা, বাড়াই দিলা, তাহলে হইলো কত 6। তার মানে শ্রেণীর সংখ্যা কত 6। এখানে আর একটা বিষয় আছে, বিষয়টা কি, এই লেখাটা আমরা একটু এভাবে লিখবো। কিভাবে লিখবো দেখো, 5.6 এখানে যে এইরকম করে একটা চিহ্ন দেবো, এর নাম হচ্ছে সর্বসম। এর নাম কি? সর্বসম। মানে ধরো যে 5.6 হয়েছে, এটা সমান কি তুমি ধরো 6 লিখতে পারো? জীবনেও কিন্তু না, কিন্তু আমাদের লেখা লাগতেছে। তার মানে আমরা লিখলাম কি, পয়েন্টের আগে যে এটা সংখ্যাটা সব থেকে একটা ঘর কি করে দিলাম, জাস্ট একটা সংখ্যা বাড়াই দিলাম। তাহলে 5 আছে, লিখবো কি 6। এটা কি আদৌ যুক্তিক? এটা কিন্তু যুক্তিক না। তার মানে এটা হয় না, 5.6 সমান 6 হয় না। কিন্তু আমরা এই চিহ্নের মাধ্যমে বুঝাচ্ছি কি, যে আমাদের 5.6 সমান 6 হয় না, কিন্তু আমরা ধরে নিচ্ছি। আমরা কি করে নিচ্ছি? ধরে নিচ্ছি। আশা করি ক্লিয়ার। তার মানে সংখ্যা যেটা আসুক না কেন, এখানে এরকম একটা চিহ্ন দিয়ে জাস্ট বুঝাবো যে এই সংখ্যাটা এর সমান হয় না, কিন্তু আমরা কি নিচ্ছি? ধরে নিচ্ছি। সো 5.6 সমান কত ধরলাম? 6 ধরলাম। তার মানে ভাই শ্রেণী সংখ্যা কত? ভাই শ্রেণী সংখ্যা কিন্তু কত হইলো? 6। আশা করি তোমরা ক্লিয়ার। পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে তারে জাস্ট একটা সংখ্যা কি করে দিব? বাড়াই দিব। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। সো চলো আমরা একটু নেক্সট ক্লাস মানে আই মিন নেক্সট কোশ্চেনের দিকে যাই। কি বলছে দেখো তো, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যার সারণী তৈরি করো। শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যার সারণী তৈরি করো। যদি এই কোশ্চেনের দিকে যদি একটু আমরা খেয়াল করি, ভালোভাবে একটু লক্ষ্য করো তোমরা, তাহলে আমাদের বলছে শ্রেণী ব্যবধান কত ধরে ভাইয়া? শ্রেণী ব্যবধান হচ্ছে 5 ধরে গণসংখ্যার সারণী। গণসংখ্যার সারণী মিন কি বোঝাচ্ছে? এই যে আমাদের কোশ্চেনে দেখবা যে অনেক সময় যদি এই টাইপের যে সারণীগুলো থাকে, এইরকম করে যে সারণীগুলো থাকে, প্রথমে লেখা থাকে হইতে শ্রেণী ব্যাপ্তি। আমি যদি একটু লিখি তোমাদের, প্রথমে লেখা আছে শ্রেণী ব্যাপ্তি, তারপরে কি লেখা থাকে ভাইয়া? গণসংখ্যা। গণসংখ্যা। তোমরা যদি খেয়াল করে দেখো, আমাদের দুইটা প্যাটার্ন সিকিউ আসে, একটা এরকম সারণী থেকে, আর একটা কিন্তু এরকম বিচ্ছিন্ন চলক থেকে। সো বলতে গেলে এই বিচ্ছিন্ন চলক থেকে কিন্তু এরকম সারণী কি করা যায় ভাইয়া? তৈরি করা যায়। সো আসো আমাদের কি নির্ণয় করতে বলছে? শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যার সারণী তৈরি করো। তাহলে শ্রেণী ব্যবধান কত ধরে ভাইয়া? 5 ধরে কি তৈরি করবো? গণসংখ্যার সারণী তৈরি করবো। এখন কথা হচ্ছে, এই যে গণসংখ্যার যে সারণীটা আমরা তৈরি করবো, এখানে আসলে ঘর সংখ্যা কয়টা হবে? এটা কেমনি বুঝবো এই ঘর সংখ্যা কয়টা হবে? আমি ধরো না যে এরকম করে সারণী সংখ্যা 1টা 2টা এরকম ঘর সংখ্যা বা শ্রেণী সংখ্যা 3টা 4টা 5টা, তারপরে ধরো যে দিলাম কত 6টা। আসলে আমাদের প্রথমে বুঝতে হবে যে এইরকম ঘর সংখ্যা আসলে হবে কয়টা। এটা তুমি কেমনি বের করবা? এই যে খেয়াল করে দেখো, আমরা কি খ নম্বরে সলভ করে যাচ্ছি। শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা কি করো ভাইয়া? শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। তার মানে প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে? এই শ্রেণী গণসংখ্যা নির্ণয় করতে গেলে, গণসংখ্যার সারণী নির্ণয় করতে গেলে তোমার প্রথম যে কাজটা করতে হবে, তোমার প্রথমে আগে শ্রেণীর সংখ্যা বের করতে হবে, যে আমার এই উপাত্তগুলো থেকে কয়টা শ্রেণীর সংখ্যা হইতে পারে। তাছাড়া কিন্তু তুমি গণসংখ্যার সারণী তৈরি করতে পারবা না। সো এর জন্য আমরা কি করতেছি? সিম্পলি আমাদের খ নম্বর অঙ্ককে সলভ করতে হবে, যে কি ভাইয়া শ্রেণীর সংখ্যা কতগুলো হবে। এখন খ নম্বর অঙ্ক সলভ করতে গেলে দেখো, খ নম্বর শ্রেণীর সংখ্যা সূত্র কি? পরিসর ডিভাইডেড হচ্ছে শ্রেণীর ব্যবধান। এই খ নম্বর অঙ্ক করতে গেলে তোমাকে আবার ক করতে হবে। তার মানে কি বের করতে হবে? পরিসর বের করতে হবে। সো পরিসরটাও কিন্তু আমরা সলভ করছি এই পর্যন্ত। সো আমি দেখো আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে গ নাম্বার কোশ্চেনটা সলভ করা। এই কারণে ক আর খ নাম্বারটা আমি এক্সট্রা করে তোমাদের দিয়ে রাখছি, তোমরা বিষয়টা ভালোভাবে কি করতে পারো, বুঝতে পারো। সো আমাদের কোশ্চেন এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে ভাই শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যার সারণী তৈরি করো। এইটা করতে গেলে তোমার প্রথমে পরিসর বের করতে হবে, তারপরে শ্রেণীর সংখ্যা বের করতে হবে। সো আমরা কিন্তু যদি একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু অলরেডি প্রথমে কিন্তু আমরা পরিসর নির্ণয় করছি কত 28, তারপর শ্রেণীর সংখ্যা দেখো আমরা নির্ণয় করছি কত, শ্রেণীর সংখ্যা তো 6টা। তার মানে ভাইয়া আমাদের গণসংখ্যার সারণী কয়টা হবে? গণসংখ্যার সারণী কিন্তু হবে 6টা। কয়টা হবে? 6টা। তার মানে আমরা এরকম করে কয়টা ইয়ে নেবো ভাইয়া? সারণী নেবো, এরকম করে সারণী নেবো হচ্ছে 6টা। এখন এইটা কিভাবে আমরা তৈরি করবো? এর জন্য আমাদের 3টা জিনিস লাগবে। এরকম সারণী তৈরি করতে গেলে, বিচ্ছিন্ন চলক থেকে এরকম সারণী তৈরি করতে গেলে টোটাল 3টা জিনিসের দরকার, 3টা জিনিসের প্রয়োজন। সেই জিনিসটা কি? একটা শ্রেণী ব্যাপ্তি, আর একটা হচ্ছে টেইলর, একটা গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তি, টেইলর, একটা কি গণসংখ্যা। সো তার মানে আমি একটা কাজ করি, এই যেটা আমি লিখেই রাখছি, এটা একটু আমি জাস্ট ইমপ্রুভ করি। আমার দরকার কয়টা ভাইয়া? দরকার হচ্ছে 3টা তথ্য। সেটা হচ্ছে কি? শ্রেণী ব্যাপ্তি, তারপরে কি বললাম টেলি, তারপরে হচ্ছে টেলি, আর একটা কি ভাইয়া? গণসংখ্যা। গণসংখ্যা। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের দেখো তো আমাদের শ্রেণীর সংখ্যা কতগুলো হবে? 6টা। তো আমরা একটু দেখি কয়টা আছে। 1 2 3 4 5 6। তোমরা বলতে পারো ভাইয়া উপর একটা নিচে, এটা ভাইয়া এক্সট্রা। এটা বলতে পারো আমরা যে এই যে তথ্যগুলো লেখমো, এই কিসের তথ্য লেখমো এইটা জাস্ট উপরে লিখছি, কিন্তু মেন ঘর কয়টা আছে ভাইয়া?
মেন ঘর কিন্তু বা মেন সংখ্যা কিন্তু কয়টা আছে ভাইয়া? 6টাই। মেন সারণী দেখো, সংখ্যা শ্রেণীর সংখ্যা কয়টা আছে? 6টা আছে। সো ভাইয়া আশা করি এই পর্যন্ত আমরা A to Z সবকিছু ক্লিয়ার। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা প্রবলেম সলভ করবো কোনটা? গ নাম্বারটা। কিন্তু গ নাম্বার করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের ক নাম্বার সলভ করতে হবে, খ নাম্বার সলভ করতে হবে, দেন কিন্তু আমরা গ নাম্বারটা সলভ করবো। আই মিন ক, খ এবং গ এই তিনটা মিলে কিন্তু ভাইয়া একটা অঙ্ক হচ্ছে। সো আমরা তাহলে কি করবো ভাই? এবার সমাধান করবো হচ্ছে কি ভাইয়া? সমাধান করবো হচ্ছে ভাই গ নাম্বারের কোশ্চেনটা। তাহলে প্রথমে আমাদের গ নাম্বার কোশ্চেন সমাধান করতে গেলে কি লাগবে? পরিসর। সো প্রথমে দেখো আমরা পরিসরটা কি করে নিছি? বের করে নিছি। দ্বিতীয় কাজ কি লাগবে? যেহেতু আমাদের গণসংখ্যার সারণী তৈরি করতে বলছে, সো আমাদের জানতে হবে যে কতগুলো সারণী দরকার। আই মিন শ্রেণীর সংখ্যাটা কতগুলো, কতগুলো শ্রেণীর সংখ্যা আমাদের দরকার। সো আমরা দেখো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমরা শ্রেণীর সংখ্যাটা বের করে নিছি। কত ভাই? 5.6 ইকুয়াল কত? সর্বসম কত? 6। তার মানে আমাদের সারণী কয়টা সংখ্যা লাগতেছে? 6টা। আই মিন 6টা শ্রেণীর সংখ্যা লাগতেছে। এই পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ার। এখন কথা হচ্ছে তাহলে এই সারণীটা আমরা কিভাবে তৈরি করব? তো এর জন্য যে কাজটা তোমার প্রথমে তোমরা দেখতে হবে যে ভাই এই যে উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলোর সর্বনিম্ন সংখ্যা কত? এই উপাত্তগুলোর সর্বনিম্ন সংখ্যা কত? দেখো আমরা যদি খেয়াল করি, দেখো সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া? 61, আই মিন 61। তো তোমার এই সংখ্যাগুলো এমন ভাবে নিতে হবে যাতে সর্বনিম্ন সংখ্যাটা প্রথমে থাকে। ধরে নাও তোমাদের সর্বনিম্ন সংখ্যা আছে হচ্ছে ভাইয়া 33। কত আছে ভাইয়া? 33। এখন কথা হচ্ছে এই যে 33 যে সংখ্যাটা আছে, তুমি কি তাহলে প্রথম লিখবা যে 33, আই মিন 33? এখন এরকম করে যদি তুমি লেখো তাহলে কিন্তু দেখো দেখতে কিন্তু একটু কি লাগবে? তুলনামূলক ভালো লাগবে না। সো তুমি কি করতে পারো যে 33 থেকে তো শুরু আছে, তুমি কিন্তু এখানে শুরু করতে পারো কত থেকে ভাইয়া? 31 থেকে। কত? 31। 31 থেকে দেখো তো শ্রেণী ব্যবধান কত ধরতে বলছে? শ্রেণী ব্যবধান ধরতে বলছে হচ্ছে 5। তার মানে 31 থেকে কত লিখতে পারি? 31 থেকে 35। এভাবে কিন্তু তুমি লিখতে পারো। তারপরে কত লিখতে পারো? 36 থেকে 40। এভাবে কিন্তু তুমি সুন্দর করে সারণীটা সাজাইতে পারো। সো এমন না যে এখানে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যা থেকে আমাদের কি করতে হবে? লিখতে হবে। তো আমরা কি কাজ করবো? আমরা সুন্দর করে মিল মতো একটা সংখ্যা নেবো, ওই সংখ্যার আগে সুন্দর করে মিল মতো একটা সংখ্যা নেবো। ধরে নাও তোমাদের সংখ্যা যদি থাকে শুরু থাকে এরকম, যে ধরে নাও যে 42 থেকে শুরু আছে, তুমি কিন্তু নিতে পারো যে 40 থেকে 44। আমি কেন 40 থেকে 44 নিচ্ছি? কারণ দেখো শ্রেণী ব্যবধান কত কথা বলছে? 5-এর কথা বলছে। এখন শ্রেণী ব্যবধান তুমি কেমনে বুঝবে? 40 থেকে 44-এ কয়টা শ্রেণী ব্যবধান হচ্ছে দেখো, খেয়াল করো। 40, 41, 42, 43, 40। কত হচ্ছে ভাইয়া? 5। এই শ্রেণী ব্যবধানে কিন্তু আবার একটা সূত্র আছে। সূত্র কি? উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা প্লাস হচ্ছে 1। মানে তুমি যে তোমার শ্রেণী ব্যবধান যে 5 নিচ্ছ, কেমনে বুঝবা? এই যে উচ্চ সীমা, উচ্চ সীমা কত আছে ভাইয়া? 44। 44 মাইনাস কত? নিম্ন সীমা, নিম্ন সীমা কত ভাইয়া? 40। তারপরে কি? প্লাস হচ্ছে 1। তো যদি খেয়াল করো 40 থেকে 40 বাদ দিলে ভাই কত? 4 প্লাস 1 ইকুয়াল টু কত হইলো তাহলে? শ্রেণী ব্যবধান 5। সো এভাবেও তুমি বের করতে পারো। আদারওয়াইজ তুমি যদি সূত্র দিয়ে বের না করো তাহলে তুমি সিম্পলি মাথার মধ্যে নিবা যে আমি নিচ্ছি 30 থেকে, আমার শ্রেণী ব্যবধান আছে 5। তাহলে 30, 31, 32, 33, 34। তোমার 5টা সংখ্যা হাতের মুখের ভিতর হয়েছে নাকি? বা সেই পর্যন্ত নিবা। তাহলে কত? তোমার যদি 30 থেকে হয় তাহলে কত হবে? শ্রেণী ব্যবধান 5 ধরে কত হবে? যে 30 থেকে ভাই কত? 34। তারপরে কত হবে? 35 থেকে ভাইয়া 39। এভাবে কিন্তু তোমার সুন্দর করে নিতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের সংখ্যা যেটাই থাক না কেন, আমরা চেষ্টা করবো সর্বনিম্ন সংখ্যাটা কত এটাকে সুন্দর করে খুঁজে বের করার। খুঁজে বের করার পর যদি দেখি সে সর্বনিম্ন সংখ্যাটা একটু মিডল পয়েন্টে আছে, আই মিন 37 আছে, 47 আছে, বা 42 আছে, বা 23 আছে, তাহলে আমরা সংখ্যাগুলো নেওয়ার ট্রাই করবো। ধরে নাও যে একদম বলতে পারো একটা ইকুয়াল সংখ্যা থেকে, হতে পারে সেটা 20 থেকে নাও, 30 থেকে নাও, বা 35 থেকে নাও, বা 31 থেকে নাও, এই টাইপের। সো আমরা যদি এটার ক্ষেত্রে খেয়াল করি, দেখো সর্বনিম্ন সংখ্যা কত? সর্বনিম্ন সংখ্যা কিন্তু ভাই আমাদের কত আছে? 61। কত আছে ভাইয়া? সর্বনিম্ন সংখ্যা 61। তাহলে আমরা কিন্তু 61 থেকেও নিতে পারি, 61 থেকেও নিতে পারি। সো আমরা আর একটা কাজ করতে পারি, যদি আরো সুন্দর করতে চাই আমরা কিন্তু নিতে পারি কত থেকে? 60 থেকে, 60 থেকে। কত থেকে নিতে পারি? 60 থেকে। এটা যদি 62 থাকতো তাও কিন্তু আমি 60 থেকে নিতাম। 63 থাকলেও কিন্তু আমি 60 থেকে নিতাম, কোনো সমস্যা হইতো না। যদি ভাই 64 থাকতো তাহলে কিন্তু দেখা যেত আমি 61 বা 60 থেকে নিলেও কোনো সমস্যা হইতো না। আমাদের দেখতে হবে যেই সর্বনিম্ন সংখ্যাটা আছে ওই সর্বনিম্ন সংখ্যাটা কত, সেই অনুযায়ী তার আগের কোনো একটা সংখ্যা নিয়ে আমরা শুরু করবো। যদি সর্বনিম্ন সংখ্যাই থাকতো 60, তাহলেও কিন্তু আমরা 60 থেকে নিতে পারতাম। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন তোমরা অনেকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমার ধরেন সর্বনিম্ন সংখ্যা আছে 32, তো আমি যদি 32 থেকে নেওয়ার ট্রাই করি তাহলে কি কোনো ভুল হবে? তাহলে ভাইয়া কোনো ভুল টুল হবে না, কিন্তু জাস্ট সারণীটা একটু এলোমেলোটে দেখতে একটু কেমন লাগবে, কিন্তু ভুল হবে না। তো তুমি কি করতে পারো? 32 থেকে জানো কত? 36। এভাবেও কিন্তু তুমি সুন্দর করে নিতে পারো। সো আমার আসছিল কত? 61। আমি কিন্তু এভাবেও নিতে পারতাম 61 থেকে 64, তাহলে 65 থেকে 69,
আশা করি বুঝতে পারছো। সো আমার কত 61 যদি থাকতে, সরি যদি থাকে 61, আমি যদি 61 থেকে শুরু করতাম তাহলে লিখতাম কি 61 থেকে 65, তারপর তোমার হচ্ছে যে 66 থেকে 70, এরকম করে কিন্তু আমরা লিখতে পারতাম। সো ফার্স্ট কথা, আমাদের যেই সর্বনিম্ন সংখ্যাটা আছে ওই সর্বনিম্ন সংখ্যাটা আগে কোনো সংখ্যা থেকে আমরা শুরু করতে পারি, অথবা এই সর্বনিম্ন সংখ্যা থেকেও শুরু করতে পারি। যদি সর্বনিম্ন সংখ্যা হয়তো ভাইয়া 37, তো 37 থেকে আমরা শুরু করতে পারতাম, অথবা 35 থেকেও কিন্তু আমরা শুরু করতে পারতাম। আশা করি এই বিষয়টা তোমরা সুন্দরভাবে ক্লিয়ার। সো আমরা শুরু করলাম কই থেকে ভাইয়া? 60 থেকে। তাহলে দেখো শ্রেণী ব্যবধান কত? 5। তাহলে 5 যদি আমরা একটু খেয়াল করি, 60, 61, 62, 63, 64, তার মানে কত হবে? 60 থেকে ভাইয়া 64। পরে ঘরটা কত হবে? 64 তো নিচে, তাহলে কত হবে? 65। 65 থেকে কত হবে ভাইয়া? 65, 66, 67, 68, 69। তাহলে 65 থেকে ভাইয়া 69। আশা করি তোমরা এখন বুঝতেছো কিভাবে নিব। তারপরে কত ভাইয়া? 70 থেকে 74। তারপরে কত? 75 থেকে ভাই কত? 75 থেকে 79। তারপরে কত ভাইয়া? 80 থেকে কিন্তু 84। তারপরে কত ভাইয়া? তারপরে দেখো 85 থেকে ভাইয়া 89। 85 থেকে কত ভাইয়া? 89। আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। তো এখন আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের সর্বনিম্ন সংখ্যা কত? 61। 61 কি এর ভিতর আছে? 60 থেকে 64 এর ভিতরে 61 আছে। সর্বোচ্চ সংখ্যা কত? 88। দেখো তো লাস্টের ঘরে কি 88 আছে? দেখো 85 থেকে কত ভাইয়া? মানে 89, তার মানে এর ভিতরে 88 সংখ্যা আছে। তুমি যদি ভাই এখানে শুরু করতে, ধরো নাও যে কত থেকে তুমি শুরু করছো ভাই, ধরো নাও যে 55 থেকে, বা তুমি ধরো নাও যে আছে 61, তুমি শুরু করছো ভাই হচ্ছে ধরো নাও যে 57 থেকে। কত থেকে শুরু করছো? 57 থেকে। তুমি 57 থেকে শুরু করো, সমস্যা নাই, কিন্তু লাস্টে তোমার দেখতে হবে লাস্টের সর্বোচ্চ সংখ্যা যেটা, এটা কি লাস্টের ঘরের মধ্যে সীমাবদ্ধ আছে কি নাই। যদি থাকে তাহলে তোমার সারণী ঠিক আছে, আর যদি সীমাবদ্ধ না থাকে তাহলে কিন্তু তোমার সারণী ভুল। সো আমরা দুইটা জিনিস লক্ষ্য করবো। প্রথম যে সংখ্যাটা সর্বনিম্ন সংখ্যা, এইটা কি প্রথমটার ভিতর আছে? হ্যাঁ আছে, তাহলে ঠিক আছে। লাস্ট টাইম সর্বোচ্চ সংখ্যা যেটা, সেটা কি লাস্টের ঘরের ভিতর আছে? আছে, তাহলে কিন্তু এ টু জেড সবকিছু কি আছে ভাইয়া? ঠিক আছে। তাহলে আর কোনো প্যারা বা টেনশন নাই। সো আশা করি বুঝতে পারছো আমাদের শ্রেণী ব্যাপ্তিটা কিভাবে আমরা নিবো এইরকম বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। সো এই পর্যন্ত ক্লিয়ার। এখন দ্বিতীয় যে কাজটা দেখো, ট্যালি। ট্যালি মানে কি বোঝাচ্ছে দেখো, 60 থেকে 64 ঘরের মধ্যে, 60 থেকে 64-র মধ্যে এখানে কয়টা সংখ্যা আছে, এটা হচ্ছে ধরো ট্যালির সংখ্যা, এটাই গণসংখ্যার সংখ্যা। কিভাবে আমরা একটু খেয়াল করি, দেখো দেখো 60 থেকে কত ভাইয়া? 64। 60 থেকে 64-র মধ্যে তোমরা একটু খুঁজে বের করার ট্রাই করো, দেখো কটা সংখ্যা আছে। দেখো 60 থেকে 64, 60 থেকে 64, 60 থেকে 64, এই যে দেখো 61। তার মানে তুমি একটা সংখ্যা পাইলা, সো এটি দাও কত? 1, একটা ঘর, মানে একটা টান দাও। তারপরে দেখো তারপর 62। 62 কিন্তু 60 থেকে 64-র মধ্যে, তাইলে আরো একটা টান দাও। তারপরে দেখো তো, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, 60 থেকে 64, এই যে দেখো 64। তার মানে তুমি আরো একটা সংখ্যা পাইলা, এটাও আরো একটা টান দাও, তাহলে কত হইলো ভাইয়া? 3। তারপর আরো যদি খেয়াল করো 72, 71, এত 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 এত, দেখো আর কিন্তু কোনো সংখ্যা টংখ্যা নাই। তার মানে 60 থেকে 64-র মধ্যে সংখ্যা কয়টা ভাইয়া? 3টা। তাহলে এখানে আমরা সুন্দর করে লিখতে পারি যার গণসংখ্যা কত? 1, 2, 3। আই মিন টেলিতে যে তুমি যে দাগটা দিবা, যে কটা দাগ দিবা, ওটা হচ্ছে তার কি? গণসংখ্যা। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এইটা কিন্তু তুমি যদি খেয়াল করো, এরকম করে যদি বের করো, তোমার কিন্তু একটা প্রবলেমের সম্মুখীন হইতে পারে। তুমি কিভাবে বের করবা? তাহলে আমরা চলো পরেরটা দেখি। তোমার যে কাজটা হবে, দেখো আছে 65 থেকে কত? 69। তুমি 65 থেকে 69-এর ভিতর খোঁজা সংখ্যা খোঁজা শুরু করবা। দেখো এই যে বিচ্ছিন্ন চলকটা, এটা আমি একটু সাইডে লিখে রাখছি। কেন লিখে রাখছি? বোঝার সুবিধার্থে। কি বোঝার সুবিধার্থে? দেখো 60 থেকে যে 64 নিছি, তো 60 থেকে 64-র ভিতর সংখ্যা পাইছিলাম কত? 61। আমি একটা গোল দাগ দেবো। 62-র একটা গোল দাগ দেবো। তারপর আবার কত পাইছিলাম ভাই? যদি একটু খেয়াল করি খেয়াল করি খেয়াল করি, 64। এটা একটা কি করবো ভাইয়া? গোল দাগ দেবো। তাহলে দেখো এই 3টা সংখ্যা আমি গোল দাগ যে দিলাম, এটা থেকে কি বুঝতে পারতেছি যে 3টা সংখ্যার দিকে আমাদের এখন না তাকাইলেও হচ্ছে। তাহলে তোমার কিন্তু কোনো সংখ্যা ছাড়া টাড়া পড়বে না। তুমি একটা করে সংখ্যা নিবা, গোল দাগ দেবা, একটা করে সংখ্যা নিবা, সাইডে সুন্দর করে গোল দাগ দেবা, যাতে তোমার এটা কোনোভাবে ছাড়া না পড়ে। তার কারণ স্টুডেন্টের যে সমস্যাটা হয়, এটা যখন করতে চায়, মানে আই মিন করতে যায়, তখন দেখা যায় যে এই যে বলতে গেলে যে এই এখান থেকে সারণীটা করা, এটা ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুল করে। ভুল করার কারণটা কি? কারণ অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে বের করার পরে দেখা যায় চোখ তুলনামূলক একটু ঘুঘুরি টাইপ লাগে যায়, আমরা ঠিকঠাক করে বুঝতে পারি না, আমাদের মাথার মধ্যে মানে সবকিছু পেছালো পেছালো মনে হয়। সেক্ষেত্রে আমাদের অনেক সময় ভুল হয়। সো আমরা যে কাজটা করবো, যেটা সংখ্যা নিবো, এটা জাস্ট গোল দাগ দেবো। আশা করি ক্লিয়ার। তারপরে একটু সারণীতে যাই, দেখো 65 থেকে কত? 69। তাহলে 65 থেকে 69-এর মধ্যে কত আছে? 67। এটাও কিন্তু ভাইয়া এর ভিতর আছে, তার মানে 67 পাইলাম, একটা দাগ দিলাম। 67 কিন্তু ভাই 65 থেকে 69-এর মধ্যে। তারপরে একটু খেয়াল করে দেখি, তারপরে দেখো 65, এটা একটা পাইলাম, তাহলে এটা একটা দাগ দিলাম। সো দুইটা পাইলাম। তারপরে দেখো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, 65 থেকে ভাইয়া কত আছে? 69। দেখো এই যে 67, আর একটা কিন্তু পাইলাম,
সো 3টা দাগ দিলাম, আই মিন 65 থেকে 69 মধ্যে যে সংখ্যাগুলো সেগুলো দাগ দিচ্ছি। দেখো 68 আরেকটা পাইলাম, তাহলে কটা দাগ দিলাম? 4টা। তারপরে যদি খেয়াল করো 68 68 68, তারপরে আবার দেখো সুন্দর করে লেখা আছে কত? 67। এখন টেলিতে তোমার যদি 4টা দাগ হয়ে যায়, কটা দাগ হয়ে যায় ভাইয়া? টেলিতে তোমার যদি 4টা দাগ হয়ে যায় তাহলে পঞ্চমতম দাগ তোমরা এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে। এটা হচ্ছে ট্যালির নিয়ম। তো ট্যালিতে তোমার 4টা দাগ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে পঞ্চমতম দাগ এইভাবে দিতে হবে। এটা কিন্তু ট্যালির কি ভাইয়া? নিয়ম। তাহলে কয়টা পাইলাম? 5টা। কত সেটা? লাস্টে 67। তারপরে দেখো তার আছে, দেখো এই যে 69, 69 কিন্তু 65 থেকে 69 এর মধ্যে। তাহলে আর একটা দাগ দাও, কয়টা হলো? 6টা। তার মানে এখানে গণসংখ্যা ভাই কত? গণসংখ্যা হচ্ছে 6। আশা করি তোমরা এই পর্যন্ত এরকম করে মোটামুটি ক্লিয়ার। সো এরকম করে বাকি ঘরগুলো তোমরা কি করতে পারবা? সুন্দর করে বের করতে পারবা। সো আমি একটা কাজ করি, আমি আর এত সময় নিয়ে এগুলো বের না করি, তোমরা সুন্দর করে এরকম করে দাগ দেবা, দাগ দেবা, দাগ দিয়ে এরকম সুন্দর করে কি করবা? বের করবা। সো পরের ঘরগুলো আমি একটু সুন্দর করে আমার মতো করে একটু লিখি। পরের ঘরে কত আছে? পরের ঘরে বলতে পারো 70 থেকে 74 ঘরে 6টা আছে। 1 2 3 4, তারপরে 4টা হওয়ার পর এরকম করে দাগ দেবো। তারপরে কত? 5 আর একে 6। তার মানে এর গণসংখ্যাও কত ভাইয়া? এর গণসংখ্যাও কিন্তু 6। তারপরে কত আছে? 75 থেকে 69, আই মিন 75 থেকে 79 কয়টা আছে? 3টা আছে। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, 3টা আছে। সো 1 2 3, তাহলে কয়টা দাগ দিলাম ভাইয়া? 3টা। তারপর যদি খেয়াল করি যে কত আছে? 80 থেকে 84 ঘরে আছে 11টা। কয়টা? 11টা। 11টা দাগ দাও। 1 2 3 4, পঞ্চম দাগ এরকম। তারপরে হচ্ছে 6 7 8 9, আবার পঞ্চম দাগ হচ্ছে এরকম। তাহলে কয়টা হলো? 10টা। আর একটা হচ্ছে 11টা। সো এটা কত আছে ভাইয়া? 11 আছে। তারপরটা যদি খেয়াল করি, তারপরটা আছে মাত্র হচ্ছে একটা। 85 থেকে 89 এর মধ্যে আছে হচ্ছে মাত্র একটা, শুধু কত? 88। সো এটার দাম হচ্ছে একটা। সো এটা তাহলে এটার গণসংখ্যা কত? এটা গণসংখ্যা হচ্ছে 1। সো এরকম করে যদি তোমরা বের করো, আশা করি তোমরা এই পুরো বিষয়টা সুন্দর করে বুঝতে পারছো যে তোমাদের এই যে সারণী থেকে, আই মিন বিচ্ছিন্ন চলক থেকে কিভাবে সারণী তৈরি করতে হয়। সো এই পর্যন্ত আশা করি A to Z তোমরা ক্লিয়ার। তারপরে চলো, তারপরে কি আছে ভাইয়া? দেখো তো, খেয়াল করো, ভালো করে বলতেছি। তোমরা প্রথমে কি করবা? শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করবা। কেমনে তৈরি করবা? প্রথমে তোমাদের পরিসর নির্ণয় করতে হবে, তারপরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে, তারপরে এরকম করে একটা সারণী তৈরি করতে হবে। সো গ নাম্বারের অ্যান্সার কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর তোমরা যখন এই ট্যালিটা, আই মিন তুমি যদি যখন সারণীটা তৈরি করবা, তখন তোমার যে কাজটা হবে এই সংখ্যাগুলো সুন্দর করে খাতার এক পাশে সুন্দর করে লিখে নেওয়ার। যে সংখ্যাটা তুমি একবার পাবা ওই সংখ্যাটা গোল চিহ্ন দিয়ে দেবা বা ক্রস দিয়ে রাখবা, যে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ ওই সংখ্যা একবার নিছি আর ওই দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। সো লাস্টে দেখবা যে তোমার সবগুলো সংখ্যার উপর ক্রস বা গোল চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে মনে করবা হ্যাঁ পারফেক্টলি কি হয়ে গেছে ভাইয়া? পারফেক্টলি হয়ে গেছে। সো মোটামুটি তোমরা ক্লিয়ার। এবং আরেকটা জিনিস তুমি ইন্ডিকেট করতে পারো, তুমি এখন দেখবা যে আমার এই যে গণসংখ্যার যে সংখ্যাগুলো এটা কতগুলো হয়েছে। গণসংখ্যার সংখ্যা কতগুলো একটু খেয়াল করি। 3 আর 6 কত ভাইয়া? 9, 9 আর 6 15, 15 আর 3 কত ভাইয়া? 15 আর 3 হচ্ছে 18, 18 আর 11 কত হয়? 18 আর 11 হচ্ছে 29, 29 আর কত? 30। দেখো এখানে কয়টা সংখ্যা আছে? দেখো লেখা আছে 30 জন শিক্ষার্থী। তার মানে আমাদের গণসংখ্যার সবগুলোর যোগফল যেটা হয়েছে এখানে ঠিক ততগুলো সংখ্যা হয়েছে। তার মানে অঙ্কটা কিন্তু আমাদের 100% কি ভাইয়া? 100% ঠিক। সো তুমি কিন্তু লাস্টে বুঝতেও পারবা যে তোমার এই সারণীটা ঠিক আছে নাকি ভুল আছে। কেমনি বুঝবা? তুমি দেখবে এখানে কয়টা সংখ্যা আছে আর তোমার গণসংখ্যার যে যোগফল এটা কত হয়েছে। সো আমাদের গণসংখ্যার যোগফল 30, এখানে আমাদের সংখ্যা আছে কতগুলো ভাইয়া? 30টা। সো আমাদের সারণীটা কিন্তু একদম 100% ক্লিয়ার। আশা করি এই পর্যন্ত তোমরা A to Z সবকিছু বুঝতে পারছো। সো নেক্সট কোশ্চেনের দিকে আমরা একটু যাই। কোন কোশ্চেন ভাইয়া? নেক্সট কোশ্চেন ঘ নাম্বার কি বলছে দেখো, শ্রেণী ব্যবধান 5 ধরে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। শ্রেণী ব্যবধান 5 ধরে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। এখন কথা হচ্ছে এই যে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে গেলে তোমার প্রথমে যে কাজটা করতে হবে, ক খ গ, ক খ গ, এই কয়টা অঙ্ক আগে সবগুলো সমাধান করতে হবে। সবগুলো সমাধান করার পরে দেন তুমি ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে পারবা। কিভাবে? আমাদের প্রথম কাজ হবে, ভালো করে খেয়াল করো, তুমি যদি ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে যাও, তোমার এই ক্রমযোজিত গণসংখ্যা কই থেকে তৈরি করতে হয়? তোমার কিন্তু গণসংখ্যা তৈরি করতে হয়। সো গণসংখ্যা থেকে তোমাদের ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করতে হয়। তো সো এই পাশে আমাদের আরেকটা ঘর হবে, সেটা হচ্ছে কিসের ভাইয়া? ক্রমযোজিত গণসংখ্যা। তো আমি যদি একটু নিলাম যে কি ভাইয়া? কি আছে ভাইয়া? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত কি আছে? ক্রমযোজিত গণসংখ্যা। কারণ ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে? দেখো এখানে কত আছে? 3, তাহলে এখানেও কত হবে? এখানে হচ্ছে 3। তারপরে এই 3 এর সাথে এটা উপরের সাথে নিচে যোগ হবে। 3 আর 6 কত হয়? 3 আর 6 হচ্ছে 9। তারপরে রুলস এর সাথে এটা যোগ হবে। তো আশা করি বুঝতে পারছো 9 আর 6 কত হয় ভাইয়া? 9 আর 6 হচ্ছে 15। তারপর আবার এর সাথে এটা যোগ হবে। 15 আর 3 কত? 18। তার সাথে এর সাথে আবার এটা যোগ হবে। 18 আর 11 কত ভাইয়া? 29। 18 আর 11 কত? 29। 29 আর 1 কত হচ্ছে ভাইয়া? 30। সো এটা কিসের ঘর ভাইয়া?
ক্রমযুক্ত গণসংখ্যার ঘর কেমনি বের করে? গণসংখ্যার ঘর যা আছে তাই, তারপরে ওইটার সাথে নিচেরটা গণসংখ্যার যা যোগ 9, এর সাথে নিচেরটা যোগ, তারপরে এর সাথে নিচেরটা যোগ, এর সাথে নিচেরটা যোগ, এর সাথে নিচেরটা যোগ করে দেখা গেছে যে যেটা হচ্ছে এটা কি ভাইয়া? ক্রমযুক্ত গণসংখ্যার সারণী। আশা করি বুঝতে পারছো। দেখো ক্রমযুক্ত গণসংখ্যার সারণী তৈরি করতে গেলে আমাদের প্রথমে কি, আমরা কি গণসংখ্যা ছাড়া কি ক্রমযুক্ত গণসংখ্যার সারণী তৈরি করতে পারবো? জীবনেও না। এন্ড গণসংখ্যার সারণী তুমি তৈরি করতে গেলে তোমার কি জানতে হবে? তোমার শ্রেণী সংখ্যা জানতে হবে। এন্ড শ্রেণী সংখ্যা জানতে গেলে, শ্রেণী সংখ্যা তৈরি করতে গেলে তোমার পরিসর জানতে হবে। সো ঘ নাম্বারের অ্যান্সার কোনটা? এই ঘ নাম্বারের অ্যান্সার কিন্তু ভাইয়া, যদি আমরা একটু খেয়াল করে দেখি, ঘ নাম্বারের অ্যান্সার কিন্তু এই যে শুরু থেকে প্রথমে তোমার এখান থেকে এখান থেকে এই পর্যন্ত যা যা করছিল ঘ নাম্বার সব, দেন লাস্টে শুধু ক্রমযুক্ত গণসংখ্যার একটা ঘর অ্যাড করে দেওয়া লাগতেছে। আই মিন এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে কিসের কোশ্চেনের অ্যান্সার ভাইয়া? ঘ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। সো মোটামুটি তোমরা ক্লিয়ার যে ক খ গ ঘ, যদি ক পারি তাহলে খ পারমো, খ পারলে গ পারমো, গ পারলে ভাইয়া ঘ পারমো। আশা করি এই পর্যন্ত একদম এ টু জেড আমরা ক্লিয়ার। তারপরের কোশ্চেনগুলো যাই একটু আমরা, চলো তারপরে কোশ্চেনে কি বলছে দেখো, প্রাপ্ত সারণী থেকে কি ভাইয়া? প্রাপ্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো, প্রাপ্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। এখন কথা হচ্ছে এটা কিন্তু বলে নাই যে প্রদত্ত উপাত্ত থেকে, এই যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলো থেকে কিন্তু আমাদের কি প্রচুরক নির্ণয় করতে বলে নাই, বলছে কি প্রাপ্ত সারণী থেকে। প্রাপ্ত সারণী কোনটা ভাইয়া? প্রাপ্ত সারণী হচ্ছে এইটা। এইটা এখন কি ফরম্যাট হবে? আশা করি তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার। তোমরা যদি ভিডিওটা বুঝতে, আই মিন সবকিছু যদি বুঝতে পারো বা তোমাদের নোট করে যদি নেওয়া হয়ে থাকে, তাহলে আমি এগুলো মিশাই দিতে পারি, অথবা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো আশা করি ক্লিয়ার। চলো আমরা একটু 9 নম্বর কোশ্চেনের দিকে যাই। তার জন্য আমি এগুলো সবগুলো মিশাইলাম ভাইয়া। 9 নম্বর কোশ্চেনের দিকে যদি একটু ফলো করি আমরা সুন্দর করে, দেখো বলছে কি প্রাপ্ত সারণী থেকে, তাহলে প্রাপ্ত সারণী কোনটা? প্রাপ্ত সারণী এটা। আর এটা থেকে আমাদের কি নির্ণয় করতে বলছে? প্রচুরক। আর প্রচুরক নির্ণয় করতে গেলে কি লাগে? প্রচুরক নির্ণয় করতে গেলে শ্রেণীব্যাপ্তি লাগে, গণসংখ্যা লাগে। তাহলে এটা আমরা কি করবো? দেখো এটা যদি আমি একটু সাজাই অঙ্কের মতো করে, কি আছে ভাইয়া? শ্রেণী, আচ্ছা একটু সাইডে নেই, শ্রেণী ব্যাপ্তি, তারপরে কি আছে? তারপরে আমরা লেখা হচ্ছে গণ সংখ্যা। তো আমরা এখান থেকে উপাত্ত কি কি পাইছি যদি খেয়াল করি, 60 থেকে 64, 60 থেকে ভাইয়া 64, তারপরে কত? 65 থেকে 69, তারপরে 70 থেকে 74, দেন তারপরে কত ভাইয়া? 75 থেকে ভাইয়া কত আছে? 79, তারপরে কত আছে ভাইয়া? 80 থেকে 84, তারপরে কত আছে? 85, তাহলে 85 থেকে ভাইয়া কত আছে? 89। দেখো তোমাদের হয়তো এই ডিসপ্লের পিছনে যাইতে পারে সংখ্যাগুলো, তো তোমরা একটু ঠিক করে নিও, যেহেতু আমাদের সুন্দরভাবে এই পাশের নিচে বলতে পারো লেখাই আছে। তো গণসংখ্যা ঘরে কি কি আছে একটু যদি খেয়াল করি, প্রথমে আছে ভাইয়া 3, তারপরে কত? 6, তারপরে কত? দেখো 6, তারপরে কত ভাইয়া? 3, তারপরে কত ভাইয়া? 11, তারপরে কত ভাইয়া? 1। এখন কথা হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো তো, এই ধরনের অঙ্ক তোমার বইয়ে কতগুলো আছে? অনেক অঙ্ক আছে। কি ভাইয়া? অনেক অঙ্ক আছে। আমি কিন্তু তোমাদের প্রথমে একটা কথা ইন্ডিকেট করে বলছিলাম যে আমাদের পরিসংখ্যান থেকে কিন্তু 2টা প্যাটার্নের অঙ্ক আসে। একটা কি? একটা হচ্ছে অশ্রেণীবদ্ধ। অশ্রেণীবদ্ধ মানে কি? এইগুলো যেগুলো শ্রেণীবদ্ধের ভিতর নাই। আর একটা কি? শ্রেণীবদ্ধ মানে সারণী। এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক থেকে এক ধরনের কোশ্চেন আছে, এবং সারণী থেকে যদি খেয়াল করে দেখো, এইটাই হচ্ছে সেই সারণী। এইটাই কিন্তু ভাইয়া সেই সারণী। এখন এই সারণী থেকে আমাদের কি তৈরি করতে হবে? প্রচুরক নির্ণয় করতে হবে। এই সারণী থেকে আমাদের কি তৈরি করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। এই সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে হবে, আয়ত লেখা অঙ্কন করতে হবে, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে, অজীব রেখা অঙ্কন করতে হবে। এই কটা যদি করতে পারো তাহলে বলতে পারো এখান থেকে 1000% 1000% তুমি কিন্তু 2টা সিকিউ কোশ্চেন কমন পাবাই পাবা। 2টা সিকিউ কোশ্চেন কমন পাবাই পাবা, একদম 1000% গ্যারান্টি। সো যদি একটু খেয়াল করে দেখি, দেখো আমাদের ছিল কিন্তু বিচ্ছিন্ন চলক। কি ছিল? বিচ্ছিন্ন চলক ছিল। সেখান থেকে আমরা কিন্তু একটা কি করছি দেখো, সারণীতে রূপ দিছি। কিসের রূপ দিছি? সারণীতে রূপ দিছি। তার মানে তুমি যদি ভাইয়া এই যে ক থেকে বলতে পারো যে ঘ নাম্বার যে অঙ্কগুলো ছিল, ক থেকে কি ঘ নাম্বার যে অঙ্কগুলো ছিল এই পর্যন্ত করার পরে এই যে সারণীর যে অঙ্কগুলো আছে, এই সারণীর অঙ্ক এবং এখান থেকে যে বলতে পারো ও নাম্বার থেকে যে অঙ্কগুলো আছে, এগুলো অঙ্ক একদম সেম টু সেম। সো এই সারণী থেকে তুমি যদি কি করতে পারো, তুমি যদি ভাই প্রচুরক, মধ্যক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আয়ত লেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা এগুলো যদি তৈরি করতে পারো, তাহলে কিন্তু ভাই একটু স্বাভাবিকভাবে সেন্স দিয়ে ভাবো, তাহলে কিন্তু তোমার এই সারণী রিলেটেড যতগুলো অঙ্ক আছে সেগুলোও শেষ হবে, এবং এই যে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে যতগুলো অঙ্ক আছে সেগুলোও শেষ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আর এই সারণী থেকে কিন্তু আমাদের বলতে পারো জাস্ট এই যে কয়টা কোশ্চেন দেখতেছো, এই কয়টা কোশ্চেনই কিন্তু আমাদের আসে, মানে 100% এই কয়টা কোশ্চেনই তোমার আসবে,
এবং তোমার যদি বিচ্ছিন্ন চলক থেকেও যদি কোনো কোশ্চেন দেয়, তাহলে দেখা যাচ্ছে আমাদের সারণী তৈরি করতে বলবে, সেখান থেকে মধ্যক পুচক বিভিন্ন কিছু তৈরি করতে বলবে, বলতে পারো ওইটা আর এইটা একই জিনিস, সেম টু সেম। সো আমরা যদি এখান থেকে জাস্ট এই যে ক খ গ ঘ ওই কটা অঙ্ক যদি সলভ করতে পারি, তারপরে এরকম সারণী রিলেটেড যদি একটা অঙ্ক সুন্দর করে এই কটা যদি সলভ করতে পারি, তাহলে সেটা এই বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রেও হবে, এই সারণী থেকেও সুন্দর করে সেই অঙ্কগুলো সলভ হবে। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। এখন কত হচ্ছে ভাইয়া, তাহলে আমাদের এখন আমাদের কি করতে হচ্ছে, পুচক নির্ণয় করা লাগতেছে, মধ্যক নির্ণয় করা লাগতেছে। সো আমি এখন তোমার সাজেস্ট করবো কি ভাইয়া, সাজেস্ট করবো এই যে সারণী রিলেটেড যে ম্যাথ গুলো দেখতেছো, সারণী রিলেটেড যে ম্যাথ, প্রচুরক নির্ণয়, মধ্যক নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, আয়তলেখ অঙ্কন, জনসংখ্যা বহুভুজ অঙ্কন, অজীব রেখা অঙ্কন, এই 6টা টপিক নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আপলোড করা আছে। কি আছে ভাইয়া, অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে। কোথায়? ইউটিউবে। ইউটিউবে অলরেডি একটা ভিডিও কি করা আছে, একটা না বলতে পারো এই 3টা নিয়ে একটা ভিডিও আছে, আবার এই 3টা নিয়ে একটা ভিডিও আছে, একদম ডিটেইলসলি আলোচনা করা হয়েছে। সো তোমাদের এখন কাজ কি হবে, তোমাদের কাজ হবে এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা চেক করো, লেখা আছে ওই জায়গায় দেখবা ফার্স্ট ক্লাস, লেখা আছে সেকেন্ড ক্লাস। বুঝতে পারছো কথা? তো প্রথম ক্লাসটা তুমি আগে দেখবা, সেকেন্ড ক্লাসটা পরে দেখবা। এই পর্যন্ত দেখার পরে তুমি যদি ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসটা দেখো, তোমার কিন্তু এই পরিসংখ্যানের প্রিপারেশন বলতে পারো 100% হয়ে যাবে। দেন পরীক্ষার হলে গিয়ে ইনশাল্লাহ তোমার আমার কথা মনে পড়বে যে হ্যাঁ ভাইয়া যা যা বলছিল একদম কি 100% তাই আছে। স্যার বাইরে কিন্তু আমাদের কোনো কোশ্চেন টোশ্চেন ভাইয়া হবে না। বলতে পারো ক নাম্বার কোশ্চেনটা আমাদের একটু এলোমেলো টাইপ আসে, তো তোমরা যদি বলতে পারো এই ক নাম্বার 2 নাম্বার মার্কের জন্য যে কোশ্চেনগুলো আছে, এবং বলতে পারো শর্ট কোশ্চেন, আই মিন সংক্ষিপ্ত কোশ্চেন, এবং এমসিকিউর জন্য তোমাদের যদি কোনো ভিডিও লাগে, তো ভিডিওর নিচে বেশি বেশি কমেন্ট করবো, আমি চেষ্টা করবো ক নাম্বার যে আধ্যাত্মিক কোশ্চেনগুলো দিই, একটা আধ্যাত্মিক কোশ্চেন আছে সেগুলো যেগুলো আসে, সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আসে এইগুলা, এবং এমসিকিউ, এই 3টা টপিক নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করার। সো তোমরা যদি এ পর্যন্ত বুঝে থাকো তাহলে আলহামদুলিল্লাহ সবকিছু ওকে। সো তোমাদের কাজ হবে কি ভাইয়া, আমরা যে ক খ গ ঘ পর্যন্ত সলভ করাইলাম, জাস্ট সুন্দর করে করবা, করার পরে এই যে তোমাদের আমরা কি করবা, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে তোমার জাস্ট লিঙ্ক আছে, লিঙ্কে জাস্ট ক্লিক করে তোমরা 2টা ভিডিও দেখে নিবা। আমি তোমার গ্যারান্টি দিচ্ছি, তুমি যত দূর বলে হও না কেন, তোমার কিন্তু 1%ও ইনশাল্লাহ কি হবে না ভাইয়া, 1%ও কোনো সমস্যা হবে না। সো আশা করি পুরো বিষয়টা তোমরা কি করছো, সুন্দর করে বুঝতে পারছো যে আমাদের অঙ্কগুলো কই কই থেকে কি কি ভাবে আসে। এবং আরেকটা কথা হইতে পারে, আমাদের যে এই ধরনের যে তোমার যে 2টা ক্লাস আমি দিয়ে রাখছি, ওই 2টা ক্লাসটা কিন্তু এই সারণী থেকে নাও থাকতে পারে, এটা অন্য কোনো সারণী, আই মিন ঢাকা বোর্ডের একটা কোশ্চেন আমি ওই জায়গায় নিয়েছি, নিয়ে কিন্তু সলভ করে দিছি। সো যেই সারণী থেকেই থাকে এটা কিন্তু কোনো সমস্যা না। বলতে পারো যদি তুমি ওই 2টা ভিডিও যদি দেখো, সেক্ষেত্রে তুমি এই সারণী, এরকম 1000 সারণী, তোমার বোর্ড কোশ্চেন যত সারণী আছে সবগুলো থেকে তুমি সলভ করতে পারবা। আমি ওখানে এমন ভাবে দেখানোর ট্রাই করছি, আর ওর ভিতর তুমি A to Z সবকিছু বুঝবা, সবকিছু পাবা, মানে বলতে পারো একদম ডিটেলসে আলোচনা করা হয়েছে। সো আমি আর ভিডিওটা কন্টিনিউ বাড়াইতে চাচ্ছি না। সো তোমাদের যদি ভাইয়া ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই কি, যদি পড়ালেখার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশেই থাকবা। এবং অবশ্যই 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 আমি তোমাকে বারবার বলতেছি, তুমি পরের যে 2টা পার্ট আছে ভিডিওর, আই মিন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, এই 2টা ভিডিওটা তোমরা অবশ্যই কি করবা, দেখে নেবা। সো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।